পার্বত্য অঞ্চল তো বাংলাদেশের এক তিনটে জেলা, যেটা আমরা জানি বান্দরবন, খাগড়াছড়ি এবং হচ্ছে রাঙামাটি পার্বত্য জেলা, সমতল জেলা থেকে আলাদা। তো নির্বাচনী যে প্রচারণার কোনো ইউনিক বৈশিষ্ট্য এখানে আছে কিনা, যেটা বাংলাদেশের সমতলের অন্য জেলাগুলো থেকে আলাদা কিংবা পৃথক, এইরকম কোনো প্রচার হচ্ছে কিনা সেই দিকে বিশেষ বৈশিষ্ট্য? ধন্যবাদ। অবশ্যই এখানে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ। এখানে ইউনিক ব্যাপার আছে। বান্দরবনে আপনারা জানেন যে 3টা জেলা মিলে এখানে 3টা আসন। এখানে বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতা করছি। সেখানে আমি বান্দরবনের প্রায় 7টা উপজেলা। তো এই 7টা উপজেলায় প্রত্যেকটা উপজেলার ক্যারেক্টার কিন্তু আলাদা, প্রত্যেকটা উপজেলার স্টোরি কিন্তু আলাদা এবং মানুষের ধরন আলাদা। 12 থেকে প্রায় 14টা জনগোষ্ঠীর লোক কিন্তু এখানে নানাবিধ ভাবে তারা এখানে আছেন, অবস্থান করছেন, এবং কোন কোন জায়গায় মারমা সার্কেল, কোন কোন জায়গায় চাকমা সার্কেল। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে মানুষের ধারে ধারে দুয়ারে দুয়ারে পৌঁছানো। এটা অনেক সময় খুবই কঠিন, কারণ এখানে প্রায় আপনারা জানেন যে ইতিমধ্যে নিউজ হয়েছে প্রায় 100টারও বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে, প্রায় 12টার সমান এখানে হচ্ছে যে কেন্দ্র, যেখানে হেলিকপ্টারে করে যেতে হবে। কিন্তু এর চেয়ে বড় ইউনিক যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মানুষ এখানে শুনতে চায়, মানুষ বলতে চায়, যেটা দীর্ঘদিন ধরে তাদেরকে বলতে দেওয়া হয় না, দীর্ঘদিন ধরে তাদেরকে কেউ শুনেনি। তো আমরা যেটা করছি, আমরা প্রতি মুহূর্তে তাদের কাছে যাচ্ছি, তাদের আলাপ করছি, এবং ওই জিরি পাহাড় পর্বতের ভিতরে সেই জুম করে আরো বিভিন্ন জায়গাগুলোতে আমরা এখানকার ভাষাভাষী লোক যারা আছে তাদেরকে নিয়ে যাচ্ছি। এবং এটা খুবই ইউনিক ব্যাপার যে আপনি একই সময়ে ক্যাম্পেইন চলছে কিন্তু 5টা ভাষায়। এটা খুবই গুরুত্বপূর্ণ যে 5টা প্যাটার্নে এবং 5টা মানুষের গল্প আলাদা, অধিকারের লড়াই আলাদা, এবং প্রত্যেকটা মানুষের জীবন ব্যবস্থা আসলেই আলাদা। কিন্তু আমরা একই টেবিলে বসে একই সময়ে আমরা কিন্তু এই ক্যাম্পেইন বা প্রচারণাগুলো করছি। অনেক ধন্যবাদ সুজাউদ্দিন। আরেকটা প্রশ্ন, একটা হচ্ছে যে আমরা মাঝে মধ্যে দেখেছি যে পাহাড়ি এবং বাঙালি একটা জাতিগত দ্বন্দ্ব কিন্তু প্রায়ই প্রকটিত হয় এবং সেটা অনেক সময় বিস্ফোরণের রূপ লাভ করে। তো একজন বাঙালি হিসেবে যখন পাহাড়িদের কাছে আপনি ভোট চাইতে যান, সেই যে ট্রাস্ট, সেই কনফিডেন্স, সেটা কি তৈরি হয়, নাকি কোথাও একটা দ্বিধা বাধা আপনি টের পান আসলে, যেটা অলঙ্ঘনীয় মনে হয়, নাকি এটা দূর করা সম্ভব? লোকে যখন আমাকে জিজ্ঞেস করে আপনি পাহাড় বুঝেন কিনা, সমতল বুঝেন কিনা, এটা বুঝেন কিনা, ওটা বুঝেন কিনা, আমি সবাইকে আমি একটা কথা বলি, আসলে আমি মানুষ বুঝি, মানুষ বুঝতে চায়। তো সেই জায়গা থেকে আমি যখনই কথা বলছি, আসলে এখানকার বেসিক যে অধিকারগুলো, যেমন এখানে আপনার স্কুল আছে তো শিক্ষক নেই, আপনার প্রায় 3 কিলোমিটার নিচ থেকে এখানে কিন্তু পানির অবস্থা খুবই খারাপ, তারপর হচ্ছে যে চিকিৎসা সেবার অবস্থা খুবই খারাপ। তো আমরা যখনই কথা বলছি এখানে কিন্তু ঐক্যবদ্ধভাবে এক ধরনের নাগরিক অধিকারের যে লড়াই, আমি একটা ক্যাম্পেইন করছি, ক্যাম্পেইনের নাম দিয়েছি আমি নেটওয়ার্কের বাইরে। এটা এই কারণেই যে আমি এমন এমন জায়গায় ক্যাম্পেইন করছি, আপনি আজকে স্টুডিওতে জয়েন করতে পেরেছি, ভেরি ফরচুনেট, কারণ প্রায় সময় এই 8 ঘন্টা আগে আমি নেটওয়ার্কের বাইরে ছিলাম। তো এইখানে নাগরিক সেবাটাও কিন্তু নেটওয়ার্কের বাইরের ব্যাপার। কিন্তু যখনই মাত্র কোনো মানুষ বা আমাদের মতো যারা, আমরা যখন এখন আলাপ করছি, মানুষের অধিকারের কথা বলছি, মানুষ কিন্তু সুন্দরভাবে সাবলীলভাবে মানুষ কিন্তু গ্রহণ করছে। আর এখানে একটা কোএক্সিস্টেন্স আছে ফর এ লং টাইম, কারণ হচ্ছে এখানে প্রত্যেকেই একই জায়গায় কিন্তু একই বাজারে বিভিন্ন লোক, সেইটা পাহাড়ি এবং বাঙালি জনগোষ্ঠী, উভয় জনগোষ্ঠী কিন্তু তারা বাজার করেন, এবং এদের প্রত্যেকের মধ্যে একটা সহাবস্থান আছে এবং প্রত্যেকেই শান্তিপ্রিয়। তো আমার কাছে মনে হয় যে আমাকে তারা যেভাবে দেখছেন সেটা হচ্ছে আসলে আমি তাদেরকে কি দিতে চাই, আমার পলিসিটা কি, যে আমি আসলে কোন। অনেক ধন্যবাদ সুজাউদ্দিন। আপনি যেহেতু নেটওয়ার্কের বিষয়টা নিয়ে আসেন, নেটওয়ার্ক লিখেছে, আপনি জানবেন নিশ্চয়ই যে হিস্টোরিক্যালি বাংলাদেশে যখন মোবাইল ফোনে নেটওয়ার্ক আসে, 61 জেলায় মোবাইল ফোন দেওয়া হয়েছিল, 3 জেলায় কিন্তু দেওয়া হয়নি। 3 জেলায় দেওয়া হয়েছে অনেক লেখালেখি, আন্দোলন সংগ্রামের পরে। তো পাহাড়িদেরকে অনেক সময় বিচ্ছিন্নতাবাদী বলা হয়, এই প্রশ্ন আমি রেখেছিলাম। তাহলে বিচ্ছিন্নতাবাদী কারা? যারা নেটওয়ার্ক দিতে চায় না, যা কিনারা নেটওয়ার্কের মধ্যে আসতে চায়। যেমন পাহাড়িরা সংবিধানের মধ্যে তাদের স্বীকৃতি চায়। তো যারা স্বীকৃতি চায় তারা কি বিচ্ছিন্নতাবাদী, নাকি যারা প্রধান বাঙালি জাতিগোষ্ঠী আমরা তাদেরকে স্বীকৃতি দিই না, আমরা বিচ্ছিন্নতাবাদী? এই প্রশ্ন কি আপনাকে মোকাবেলা করতে হচ্ছে কিনা? প্রথম কথা হচ্ছে যে আমি ধরেন এই প্রশ্নটাকে আপনি যেভাবে ডিফাইন করতে, আমি একদম দেখছি যে একটা নাগরিক সেবা আকার আমি দেখছি। ধরেন আপনি একটা জায়গায় আপনার স্টারলিংকে দেখা যাচ্ছে কিন্তু ওই সেবাটা আপনি নিতে পারছেন না। স্বাভাবিকভাবে সেখানে শুধুমাত্র যে অন্য পাহাড়ি জনগোষ্ঠী বলে এমন নয়, আমার বাঙালি জনগোষ্ঠী, আমি যদি নাইক্ষ্যংছড়ি, লামা, আলীকদম, একদম ওই জায়গাগুলোতেও আমি যদি যাই, সেখানেও আমি দেখছি যে নাগরিক সেবা, মানে নাগরিক সেবাও নেটওয়ার্কের বাইরে।
তো এই যে অন্যান্য বড় বড় আলাপগুলোর মধ্য দিয়ে কিন্তু আমাদের এই ছোট ছোট নাগরিক সেবাগুলো কিন্তু বঞ্চিত হয়। বড় আলাপগুলো করা যায়, এটা ফর এ লং টাইম লোকে করছে, আরো করা হবে, পলিসিগতভাবে আসবে, কিন্তু স্বাভাবিক একটা মানুষের যে মৌলিক চাহিদা বা মৌলিক অধিকার সেটা তো সকল মানুষ আশা করতে পারে। তা আমরা মনে করি যে আমাদের সেখান থেকে তো বঞ্চিত। আপনি শুনবেন যে আমাদের আমাদের মানে বলবারও ধরুন যে কাউকে কোনো নাটকে বিজ্ঞাপনে বলা হচ্ছে যে কোনো অন্যায় করলে তোমাকে বান্দরবনে পোস্টিং দেওয়া হবে, তোমাকে খাগড়াছড়ি দেওয়া হবে। তার মানে কি বান্দরবনে কি মানুষ থাকে না, খাগড়াছড়ি কি মানুষ থাকে না? এই যে কেন পানিশমেন্ট পোস্টিং মানে এই জেলাগুলো কেন হবে? কনসেপ্ট তো ভাঙতে হবে। হাসান হাফিজ ভাই যদি একটু যোগ করেন। জি, আমি একটা মিনিট অ্যাড করি একটু। সেটা হচ্ছে যে খুবই খুবই আনফরচুনেট যে এই জেলাটা এত ধনী, কিন্তু আমাদের বাংলাদেশের কোন পলিসি মেকার, বাংলাদেশের কোন সেন্ট্রাল গভর্নমেন্ট কখনোই বুঝতে পারে না যে এই জেলা এত ধনী, এবং এটাকে গরিব জেলা হিসেবে, দারিদ্র জেলা হিসেবে লিখিত বা দারিদ্র জেলা হিসেবে এখানে স্বীকৃত আছে। এই যে পানিশমেন্ট, অথচ এখানে দেওয়ার কথা স্ট্যান্ডার্ড লেভেলের ফার্স্ট ক্লাস অফিসারদেরকে, যারা হাইলি এবং চৌকুশ এবং যাদের আসলে চিন্তাধারা আলাদা, যারা মাল্টি ল্যাঙ্গুয়া এবং যাদের মধ্যে এক ধরনের ডাইভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস যে স্টুডেন্ট, তাকে এখানে দেওয়ার কথা ছিল, কিন্তু সামহাও এটা হয় নাই। কারণ এটা তো আমরা দেখেছি, বাট আমার কাছে মনে হয় যে আমরা সংসদে গেলে এটা আমরা নিশ্চিত করব। যে আমার মনে হয় সাংবাদিক হাসান হাফিজ ভাই একটা প্রশ্ন করতে চান। আমি জানতে চাচ্ছিলাম যে মানে মূল ইস্যুসগুলি কি কি, মানে তাদের দাবি দাওয়াগুলি মেইনলি কি কি, আসলে সমস্যাগুলো কি তাদের? প্রথম কথা হচ্ছে যে নাগরিক অধিকারের যে সমস্যাগুলো আছে, আমি একদম কোর যে পিপল টু পিপলের কাছে গিয়েছি, রাদার দেন একটাকে আরেকটাকে ডিফার করার চাইতে। আমি যেমন বলছি যে আপনাকে এখানে পানির সমস্যাটা হচ্ছে ভয়াবহ সমস্যা। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এখানে স্বাস্থ্যের অবস্থাটা আরো খারাপ, শিক্ষার অবস্থাটা এখানে আরো খারাপ। তৃতীয় ব্যাপারটা হচ্ছে কর্মসংস্থান। আপনি অবাক হয়ে যাবেন যে 3 কিলোমিটার নিচ থেকে বড়ই বা কুল যারা চাষিরা চাষ করেন, ঠিক 3 কিলোমিটার উপরে সমতলে এসে কিন্তু সেটার ন্যায্য দামটা পাওয়া যায় না। যোগাযোগ ব্যবস্থাটাও ভয়ঙ্কর। জি, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যে কর্মসংস্থান, ধরুন এখানে ড্রাগন ফলের চাষ হয়, আরো অনেক চাষ হয়, কিন্তু এখানকার লোক জানে না যে ড্রাগন ফলের শরবতটা কোথায় পাওয়া যায়। অথবা এখানকারই কোনো 5 স্টার রেস্টুরেন্টে সেখানে ড্রাগন শরবত পাওয়া যাচ্ছে 400 থেকে 500 টাকায়, কিন্তু যে নাগরিকটা এটা উৎপাদন করছে সে এটা থেকে বাইরে। এটা শুধুমাত্র এখানকার চিত্র না, এটা ইটস এ ভেরি কমন সিনারিও অফ হোল বাংলাদেশ, যে যেখানে একটা হুল ডিসক্রিমিনেশন আছে। এর বাইরে হচ্ছে যেখানে কমিউনিটি যে স্কুলগুলো আছে তাদের ভাষাগত যে স্বীকৃতির জায়গাটা, যে তাদের তো ভাষায় জায়গা থেকে তারা বিভিন্ন ভাষায় কথা বলেন, তো এই জায়গাগুলোর মধ্য দিয়ে আমার কাছে মনে হয় যে নাগরিক সেবাটা বেসিক জিনিস, এগুলোর জন্য এত ক্রিটিক্যাল হাই তোর পলিসি লাগে না। একবার সিম্পল নাগরিক সেবাটা নিশ্চিত হলে এখানে অনেকগুলো ডেভেলপমেন্ট হচ্ছে এবং অনেকগুলো ডেভেলপমেন্ট হয়েছে ইতিপূর্বে, যার কারণে মানুষ এখন অনেকভাবে যেতে পারছেন, অনেকভাবে আসছেন। কিন্তু আমাদের যারা অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাজনীতি করছেন তারা এটা বলছেন না, তারা জনগণের কাছে ভোটটা চাইতে পর্যন্ত যাচ্ছেন। এটা অবাক হয়ে যাবেন যে জনগণ, অনেকে আমাকে বলছেন, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে বলছেন যে আপনি কি নতুন ভোট করছেন? কারণ এখানকার লোকজন তো ভোট ঘরে ঘরে গিয়ে চায় না, এখানে একজন লোককে, এক দলকে ডেকে এনে তাদেরকে টাকা পয়সা দেয় অথবা কোন একটা কিছু করে এইভাবেই তারা ভোট করছেন। কিন্তু আমরা বলছি যে না, আমরা জনগণের কাছাকাছি যেতে চাই, জনগণের সাথে আলাপ করছি, আলাপ করে তাদের আলাপ শুনছি, তাদের আলাপ মতো আমরা আমাদের ইস্তেহার তৈরি করছি। জি, অনেক ধন্যবাদ ASM সুজাউদ্দিন যুক্ত হওয়ার জন্য। আপনার জন্য আমাদের ATN বাংলার পক্ষ থেকে শুভকামনা রইল। আপনি অনেক ভালো থাকবেন।